প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় ছাত্রছাত্রীদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মোহাম্মদ মাসুদুল হাসান, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমার আজকের আলোচ্য বিষয় নিউক্লিক অ্যাসিড, সাইটোলজি ও হিস্টোলজি অধ্যায়ের আজকের আলোচনার বিষয় নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড কি, নিউক্লিক অ্যাসিডের গঠন এবং ডিএনএ সম্পর্কে আজকের আলোচনা। ডিএনএ বলতে আজকের আলোচনায় ডিএনএ এর ওয়াটসন ক্রিক মডেল পর্যন্ত আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমি ডিএনএ এর রেপ্লিকেশন এবং আরএনএ নিয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড কি, নিউক্লিক অ্যাসিডের গঠন, নিউক্লিক অ্যাসিডের আবিষ্কারককে, নিউক্লিক অ্যাসিডের অন্যান্য যে রাসায়নিক উপাদান রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব, এবং সাথে ডিএনএ এর কি, ডিএনএ এর ভৌত ধর্ম, ডিএনএ এর ওয়াটসন ক্রিকের মডেল অর্থাৎ রাসায়নিক গঠনে কি উপাদান নিয়ে তৈরি হয় এগুলো নিয়ে আলোচনা করব। আর এটি হচ্ছে আজকের সাইটোলজি ও হিস্টোলজি চ্যাপ্টারের পঞ্চম ক্লাস। এর আগের ক্লাসগুলোতে এই অধ্যায় থেকে আমি প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, এরপরে আদিকোষ, প্রকৃত কোষ, একটি প্লাজমা মেমব্রেনের গঠন ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। এর আগের ক্লাসটিতে রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং সেন্ট্রিওল নিয়ে আলোচনা করেছিলাম। ক্রোমোজোম নিয়ে আলোচনা করেছি, ক্রোমোজোমের গঠন এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিডের প্রথমে আসবে নিউক্লিক অ্যাসিড কি, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড হলো জীবকোষের সবচাইতে বড় অশাখান্বিত অধিক আণবিক ভর বিশিষ্ট ও পলিমার জাতীয় রাসায়নিক পদার্থ যা জীবের বিভিন্ন প্রকারের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে থাকে। এটি মূলত অসংখ্য নিউক্লিওটাইডের পরিমার। নিউক্লিক অ্যাসিডের উপ একক বা মনোমারকে নিউক্লিওটাইড বলা হয়। তার মানে হচ্ছে পলিমার মানে আমরা জানি যে তোমরা রসায়ন বা কেমিস্ট্রিতে পড়েছো যে ইথিলিনকে 1000 ডিগ্রি বা তার চেয়েও বেশি তাপমাত্রায় উত্তপ্ত করলে এটি এর অণুগুলো ভেঙে গিয়ে শিকলের মতো বা চেইনের মতো আকার ধারণ করে। তাকেই পলিমার বিক্রিয়া বা সেই থেকে যে উৎপাদিত দ্রব্যটি সেটি হচ্ছে পলিমার, এবং এর মাধ্যমেই আমরা যে প্লাস্টিক বা পলিথিন পেয়ে থাকি, প্লাস্টিক জাতীয় যে দ্রব্যাদিগুলো পেয়ে থাকি, এগুলো তৈরি করা হয়। এই ঠিক একই অবস্থা এই নিউক্লিওটাইডও। এবং নিউক্লিওটাইড কাকে বলে কিছুক্ষণ পরেই হয়তো পরের স্লাইডে দেখতে পারবে যে নিউক্লিওটাইড জিনিসটি কি, আমি তখন এটি নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা জেনে রাখো যে নিউক্লিক অ্যাসিড হলো জীবকোষের সবচাইতে বড় অশাখান্বিত অধিক আণবিক ভর বিশিষ্ট এবং পলিমার জাতীয় রাসায়নিক পদার্থ যা জীবের বিভিন্ন প্রকার জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ আমাদের অধিকাংশ প্রধান জৈবিক কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এবং এটি নিউক্লিওটাইডের পলিমার। এবং এটি আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক মিশার 1869 সালে, যা স্যামন মাছের শুক্রাণুতে নিউক্লিক অ্যাসিড তিনি আবিষ্কার করেন। নিউক্লিক অ্যাসিডের মধ্যে সর্বপ্রথম একে দেখতে পাওয়া যায় বলে একে নিউক্লিক অ্যাসিড বলা হয়। আর যখন ইনি আবিষ্কার করেন তখন ইনি একে সুতার মতো দেখতে বলে তাকে নাম দিয়েছিলেন নিউক্লিন। এটিও ডিএনএ পড়ার সময় আমরা আবার পড়ব। তো এর মূল উপাদান, প্রতিটি নিউক্লিওটাইডে 3টি অংশ থাকে। একটা নিউক্লিওটাইডের 3টি অংশ থাকে। এক হচ্ছে কার্বন বিশিষ্ট অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট শর্করা বা সুগার, একটি ফসফেট গ্রুপ এবং একটি নাইট্রোজেন গঠিত ক্ষারক। নাইট্রোজেন যুক্ত ক্ষারক বা বেজ 2 ধরনের, যথা পাইরিমিডিন ও পিউরিন। প্রত্যেক নিউক্লিক অ্যাসিডে 4টি বেজ থাকে অর্থাৎ ক্ষারক থাকে, যেমন সাইটোসিন, থাইমিন, অ্যাডেনিন, গুয়ানিন। এদেরকে নামের আদ্যক্ষর দিয়ে চিহ্নিত করা হয়, যেমন সি সাইটোসিনকে, থাইমিনকে টি দিয়ে, অ্যাডেনিনকে এ দিয়ে, গুয়ানিনকে জি দিয়ে, এবং আরএনএতে এটা থাকে ইউরাসিল, যেটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। সাইটোসিন ও থাইমিন এবং আরএনএর ক্ষেত্রে সাইটোসিন ও ইউরাসিলকে নিয়ে যে বেসটি গঠিত হয় তার নাম হচ্ছে পাইরিমিডিন বেস, এবং অ্যাডেনিন ও গুয়ানিন নিয়ে যে বেসটি তৈরি হয় তাকে বলা হয় পিউরিন বেস। অর্থাৎ এই যে এখানে দেখানো হয়েছে সাইটোসিনের একটা স্ট্রাকচার, সাইটোসিনের গঠন, এবং এখানে হচ্ছে থাইমিনের গঠন, এই দুইটা মিলে হচ্ছে পাইরিমিডিন বেস তৈরি হয়। এই যে এখানে অ্যাডেনিন এবং গুয়ানিনকে দেখানো হয়েছে। এই যে অ্যাডেনিন মানে চিত্রে কিভাবে দেখা হয় আর এটি গাঠনিক ভাবে কিভাবে দেখানো হয় সাংকেতিক ভাবে, এইগুলো এই পাশের চিত্রে দেখানো। এবং এই অ্যাডেনিন এবং গুয়ানিন দিয়ে তৈরি হয় হচ্ছে পিউরিন বেস।
এখন এটি কিভাবে মনে রাখবে যে সাইটোসিন আর থাইমিন মিলে যে পাইরিমিডিন হয় আর অ্যাডেনিন আর গুয়ানিন মিলে যে পিউরিন হয়, এটি হয়তো কয়েকদিন পরে পড়ার সময় পড়তে পড়তে মনে থাকবে, কিন্তু কয়েকদিন পরে দেখা যাবে যে একটু ওলটপালট হয়ে গেছে। যেমন পিউরিনের জায়গায় পাইরিন আসবে, পাইরিমিডিন আসবে, পাইরিমিডিনের জায়গায় পিউরিন আসবে, অথবা সাইটোসিনের সাথে কি থাইমিন মিলে না সাইটোসিনের সাথে অ্যাডেনিন মিলে, এরকম একটা ওলটপালট হওয়ার সম্ভাবনা আছে এবং কনফিউশনের তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে তোমরা মনে রাখার ছোট্ট একটি কৌশল হচ্ছে, দেখো পাইরিমিডিন বেস, যেটা পাইরিমিডিন স্পেলিং এ অর্থাৎ বানানে PY আছে, এখন খুঁজে দেখো এই 4টি বা 5টি বেজের মধ্যে কোন দুটিতে Y রয়েছে। যেমন সাইটোসিন এবং থাইমিন, এই দুইটির মধ্যে Y রয়েছে, তার মানে সাইটোসিন আর থাইমিন মিলে হচ্ছে পাইরিমিডিন। আর অ্যাডেনিন এবং গুয়ানিনে কোনো এই ধরনের কোনো সামঞ্জস্যতা নাই, ঠিক পিউরিনেরও একই অবস্থা, সেই কারণে অ্যাডেনিন আর গুয়ানিন মিলে হচ্ছে পিউরিন। আমি আবারও বলি, সাইটোসিন আর থাইমিন এই দুইটি বানানের মধ্যে Y রয়েছে, ঠিক পাইরিমিডিন বানানের মধ্যেও Y রয়েছে, তার মানে এই দুইটি মিলে হচ্ছে পাইরিমিডিন। আর বাকি দুইটির মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই বা মিল নেই বানানে, সেই দুইটি হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন, এই দুইটা মিলে তৈরি হয় পিউরিন। বাকি রয়ে গেল ইউরাসিল, এটি হচ্ছে আরএনএর ক্ষেত্রে জাস্ট শুধু ইউরাসিলটা হবে, থাইমিনের পরিবর্তে হচ্ছে ইউরাসিল হবে পাইরিমিডিন বেজের ক্ষেত্রে। আরএনএর বেলায় এইটুক শুধু মনে রাখলেই হবে। এরপরে নিউক্লিক অ্যাসিড, এরপরে সুগারের বেলায় আসবে। নিউক্লিক অ্যাসিডে সাধারণত দুই ধরনের পেন্টোজ সুগার দেখা যায়, একটি হচ্ছে ডিঅক্সিরাইবোজ আর একটি হচ্ছে রাইবোজ। আর এই কারণে নিউক্লিক অ্যাসিড দুই ধরনের। এই সুগারের উপর ভিত্তি করে নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই ধরনের, একটিকে আমরা বলি ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর একটি হচ্ছে আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ তে থাকে ডিঅক্সিরাইবোজ সুগার আর আরএনএ তে থাকে রাইবোজ সুগার। এখানে ডিএনএ রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের গাঠনিক সংকেতের মাধ্যমে গঠনটা দেখানো হয়েছে চিত্রে, যে এখানে কার্বন হাইড্রোজেন যে বন্ধনী বা অক্সিজেনের সাথে কিভাবে বন্ধন তৈরি হয়েছে, এই বন্ধনীতে একটি সুগারের সাথে। এখন আসো নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইড কি, এগুলো এখন সংজ্ঞা আকারে আসবে। একটি সুগারের সাথে, অর্থাৎ একটি সুগারের সাথে বেজ অর্থাৎ ক্ষারক যুক্ত হলে তাকে নিউক্লিওসাইড বলে। নিউক্লিওসাইডের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হলে তাকে নিউক্লিওটাইড বলে। নিউক্লিওটাইড গুলো পরস্পর যুক্ত হয়ে পলিনিউক্লিয়েট চেইন গঠন করে। তার মানে একটি সুগার অর্থাৎ একটি পেন্টোজ সুগারের সাথে যদি একটি বেজ অর্থাৎ ক্ষারক একটি যুক্ত হয়, যেমন অ্যাডেনিন বা গুয়ানিন বা সাইটোসিন বা থাইমিন, যে কোনো একটি ক্ষারক যদি যুক্ত হয় তখন তাকে বলা হয় নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের সাথে যদি একটি ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন এটাকে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড গুলো পরস্পর যুক্ত হয়ে অর্থাৎ একটার পর একটা যুক্ত হয়ে পলিনিউক্লিয়েট, পলি মানে হচ্ছে অনেক বা বহু, এই বড় রকমের একটা চেইন পলিনিউক্লিয়েট অর্থাৎ নিউক্লিওটাইডের একটা বড় চেইন তৈরি করে। আর তখনই ডিএনএ বা এরকম নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। এটি হচ্ছে, এবং এইগুলো 1 নম্বরের মতো করে সংক্ষেপে ক অংশে সিকিউতে আসার সম্ভাবনা আছে, যে নিউক্লিওসাইড কি অথবা নিউক্লিওটাইড কি। তো এগুলো ভালো করে এগুলো মনে রাখার চেষ্টা করবে। এরপরে আমরা চলে যাব ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হলো ক্রোমোজোমের একমাত্র স্থায়ী রাসায়নিক পদার্থ এবং বংশগতি বৈশিষ্ট্যের বাহক, অর্থাৎ এটি হলো ক্রোমোজোমের সবচেয়ে স্থায়ী একমাত্র স্থায়ী রাসায়নিক পদার্থ। সবকিছুই এক সময় না এক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু এই ডিএনএ কখনো নষ্ট হয় না। এটি হচ্ছে একমাত্র স্থায়ী রাসায়নিক পদার্থ এবং এটি হচ্ছে জেনেটিক বৈশিষ্ট্যের বাহক হিসেবে কাজ করে। এটিও ওই একই, অর্থাৎ নিউক্লিন যখন আবিষ্কার, কখনো কোনো বইতে আসলে 1868, কোথাও 1869, তো মিশার সর্বপ্রথম আবিষ্কার করেন। তখন তিনি নাম দেন, আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম, নিউক্লিন। এর গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেন হচ্ছে ওয়াটসন ও ক্রিক 1953 সালে। এবার আসলে ভৌত ধর্ম। ডিএনএ নিউক্লিওটাইড অণুর সমন্বয়ে গড়া একটি লম্বা পলিমার, অর্থাৎ ওই যে পলিমারের পলিনিউক্লিওটাইডের একটি চেইন। ডিএনএ শৃঙ্খল 22 থেকে 24 অ্যাংস্ট্রম চওড়া এবং এটি নিউক্লিওটাইড, এক একটি নিউক্লিওটাইড অণু 3.3 অ্যাংস্ট্রম দীর্ঘ হয়। যদিও এসব অণু খুব ছোট, ডিএনএ পলিমার কয়েক মিলিয়ন নিউক্লিওটাইড নিয়ে অনেক বড় হতে পারে। উদাহরণস্বরূপ সবচেয়ে বড় মানব ক্রোমোজোম নাম্বার 1, আমাদের যে 1 নম্বর ক্রোমোজোমটি রয়েছে, এটি 220 মিলিয়ন ক্ষার জোড়ার সমান বা বেস জোড়ার সমান দীর্ঘ। আর এটি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিএনএ এর একটি অণু ভেঙে দুটি অণু গঠন করে। আর এটি অতি বেগুনি রশ্মি অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে শোষণের ক্ষমতা অত্যন্ত বেশি।
এই হলো ডিএনএ এর মোটামুটি ভৌত গঠন। আর ডিএনএ এর রাসায়নিক গঠন হচ্ছে ডিএনএ গঠিত 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, অজৈব ফসফেট এবং অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এই নাইট্রোজেন বেস দ্বারা, অর্থাৎ নিউক্লিওটাইড গুলো নিউক্লিক অ্যাসিড যেভাবে তৈরি হয় ঠিক অনেক অনুরূপ গঠন বা অনুরূপ রাসায়নিক গঠনই হচ্ছে ডিএনএ। কারণ ডিএনএ নিউক্লিক অ্যাসিড বলতে আমরা অধিকাংশ ক্ষেত্রেই বুঝি হচ্ছে ডিএনএ। সাইটোসিন ও থাইমিন নিয়ে হচ্ছে পাইরিমিডিন, এর আগেও আমরা আলোচনা করেছি। অ্যাডেনিন এবং গুয়ানিন নিয়ে হচ্ছে পিউরিন বেস তৈরি হয়। এরপর আসো ওয়াটসন ক্রিক যে মডেল বা ডিএনএ এর গঠনশৈলী বা মডেল, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এইটি হচ্ছে মূল প্রশ্ন, এখান থেকেই প্রধান কোশ্চেনটা আসে যে ওয়াটসন ক্রিক মডেল বর্ণনা করো অথবা ডিএনএ এর গঠন আলোচনা করো এবং কাজ লিখো। তো এখানে দেখো রাসায়নিক পদার্থগুলো কিভাবে সজ্জিত থাকে, সূত্র গঠন করে, সেই সম্পর্কে ওয়াটসন 1953 সালে একটি মডেল প্রদান করেন যা ওয়াটসন ক্রিক মডেল বা ডাবল হেলিক্স মডেল নামে পরিচিত। এখন আসো ওয়াটসন ক্রিক ডিএনএ অণুর মডেল ডাবল হেলিক্স গঠন অনুযায়ী কি ব্যাখ্যা দিয়েছেন, অর্থাৎ কি বৈশিষ্ট্য ডিএনএ ধারণ করে তাদের ব্যাখ্যা অনুযায়ী। এক নম্বর কথা হচ্ছে ডিএনএ অণু দ্বিসূত্রক, অর্থাৎ দুইটা সূত্র সম্বন্ধ এই অণুটি, এবং বিন্যাস ঘোরানো সিঁড়ির মতো অর্থাৎ পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। অর্থাৎ এই যে এই একটি প্যাচ সূত্র, এই একটি সূত্র, এটি হচ্ছে দ্বিসূত্র এবং এটাকে বলা হয় ডাবল হেলিক্স। এবং দেখো পেঁচানো মইয়ের মতো বা পেঁচানো সিঁড়ির মতো, একটা আরেকটার উপরে পেঁচানো। সূত্র দুইটি বিপরীতমুখী হয়ে 5-3 এবং 3-5 সমদূরত্বে পাশাপাশি অবস্থান করে, অর্থাৎ একটা সূত্র 5 হলে তার ঠিক অপোজিটেরটা হচ্ছে 3, আবার নিচের দিকেরটা দেখো 3 নাম্বারটা 3 হলে এই পাশের 3 হলে পরের উপর অপোজিট পাশেরটা হচ্ছে 5 নাম্বার। এইভাবে সূত্রগুলো বিন্যস্ত থাকে। সিঁড়ির দুদিকে রেলিং তৈরি হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। সিঁড়ির দুপাশে রেলিং, অর্থাৎ এই যে রেলিং, এগুলো তৈরি হয়, এই যে এখানে স্পষ্ট করে দেওয়া আছে। এগুলো হচ্ছে এক একটা, কখনো হয় একটা হয় প্রথমে একটা যদি হয় রাইবোজ সুগার, তারপর একটা হবে তোমার ফসফেটের পর্যায়ক্রমিক একটা সুগার হলে একটা ফসফেট, আবার সুগার, আবার ফসফেট, এরকম করে এটি তৈরি হয়। দুই দিকে দুই রেলিং এর মাঝখানের প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন বেস দিয়ে। এই যে রেলিং এর প্রতিটি ধাপ তৈরি হয় এক জোড়া নাইট্রোজেন বেস দিয়ে। ডিএনএ ও অ্যাডেনিন মনে রাখবে, অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে যুক্ত থাকে দুইটি হাইড্রোজেন বন্ড দ্বারা, আর গুয়ানিন সবসময় 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা সাইটোসিনের সাথে যুক্ত থাকে। এবং এই বেসগুলো বা ক্ষারকগুলো হচ্ছে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন 1 নং কার্বনের সাথে যুক্ত থাকে, অর্থাৎ এই যে ক্ষারকগুলো হচ্ছে সবসময় 1 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে। ডাবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণন বা প্যাচে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে, অর্থাৎ এই এখানে 10টি নিউক্লিওটাইড থাকবে। অর্থাৎ এই একটি প্যাচ, ধরে নাও একটি প্যাচ, এই একটি প্যাচের মধ্যে 10টি নিউক্লিওটাইড থাকবে, অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন এখানে যেমন আছে 1টি, 2টি, 3টি, 4টি, এরকম করে টোটাল 10টি থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ এখান থেকে প্যাচ শুরু। এই 10 নাম্বার যেখানে আসবে সেখানে এসে প্যাচটি শুরু, অর্থাৎ একটি প্যাচ পূর্ণ হতে 10টি নিউক্লিওটাইডের বন্ড থাকতে হবে বা 10টি মনোনিউক্লিওটাইড থাকতে হবে। এবং পাশাপাশি অবস্থিত মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য হচ্ছে 3.4 অ্যাংস্ট্রং, অর্থাৎ এখান থেকে এই একটি বেস বা এটি একটি, যদি এখানে অ্যাডেনিন এবং থাইমিন এবং অ্যাডেনিন, এখান থেকে এ পর্যন্ত এটির দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রং, এবং এখান থেকে এ পর্যন্ত অর্থাৎ 10 নাম্বার অর্থাৎ 10টি নিউক্লিওটাইড যেখানে শেষ হয়েছে সেখানে যখন একটি প্যাচ পূর্ণ হলো, এই একটি প্যাচের দূরত্ব হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে 20 অ্যাংস্ট্রং। এই যে ডাবল হেলিক্সের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রং, এক একটি ব্যাস এখান থেকে এ পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত এটির ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রং। আর একটা ধাপ থেকে অন্য ধাপের দূরত্ব, অর্থাৎ একটি প্যাচ সম্পন্ন করতে, অর্থাৎ 1 নাম্বার যেখানে শুরু নিউক্লিওটাইডে, 10 নাম্বার যেখানে শেষ, এর দূরত্বটা হচ্ছে 34 অ্যাংস্ট্রং। প্রতিটি পূর্ণাঙ্গ প্যাচে মোট 25টি হাইড্রোজেন বন্ড থাকে, অর্থাৎ এই যে থাইমিন যেমন বা অ্যাডেনিন যেমন থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা, সাইটোসিন যেমন গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা, এরকম করে 10টি নিউক্লিওটাইড যে তৈরি হবে, এই 10টি নিউক্লিওটাইডে টোটাল 25টি হাইড্রোজেন বন্ড থাকতে হবে।
হেলিক্সের প্রতিটি ঘূর্ণন বা প্যাচে একটি গভীর ও একটি অগভীর খাঁজ বা ভাঁজের সৃষ্টি হয়। অর্থাৎ এই যে এখানে একটি গভীর খাঁজ, একটি অগভীর খাঁজের তৈরি হয়। মোট কথা দুটি নিউক্লিওটাইড ডিঅক্সিরাইবো পলিনিউক্লিওটাইড সূত্র বিপরীতমুখীভাবে পরস্পর যুক্ত হয়ে একটি দ্বিসূত্রক ডিএনএ অর্থাৎ দুই সূত্র বিশিষ্ট ডিএনএ অণু গঠন করে, যার প্রতিটি অণুর সিঁড়ির ন্যায় এবং পেঁচানো। এই যে এটি হচ্ছে এই 8টি বা 9টি বা 10টি হচ্ছে ডিএনএ অণুর ওয়াটসন ক্রিক প্রদত্ত মডেল বা ডিএনএ অণুর রাসায়নিক উপাদানগুলো কিভাবে সজ্জিত থাকে এগুলোর গঠনশৈলী উপস্থাপন এখানে করা হলো। এর পরের ভিডিওতে আমি ডিএনএ এর কাজ এবং ডিএনএ এর অনুলিপি বা রেপ্লিকেশন কিভাবে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।